কন্টেন্ট বানাতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কন্টেন্ট বানানোর পর যখন এডিট করতে বসি তখন চিন্তা করি এটা কোন জায়গায় কোন ক্লিপটা দেওয়া যায়, কোন থিমটা আনা যায়, অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করা যায়। অথচ কন্টেন্ট বানানোর আগে আমার একটা প্ল্যানিং করা উচিত ছিল যে আমি এটা কোন উদ্দেশ্যে কন্টেন্টটা করছি, এটা কি সেলের জন্য না অ্যাওয়ারনেসের জন্য, বা এখানে আমি কোন থিমটা ফুটিয়ে তুলবো, কোন ক্লিপটা দিব। তাই রমাদান সেলস মাস্টারি ওয়ার্কশপের পঞ্চম ক্লাসে আজকে আমরা আলোচনা করব স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং নিয়ে, যেখানে আমরা 10টি পয়েন্ট আলোচনা করব যেগুলো আপনার কন্টেন্ট করার আগে আপনার চিন্তা করতে হবে, বা 10টি অ্যাঙ্গেল তুলে ধরবো, 10টি থিম তুলে ধরবো, যে থিমগুলো আপনি আপনার কন্টেন্টে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত আমাদের নাম্বার ওয়ান যে কাজটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যান। আমরা দেখা যায় যে আমরা প্ল্যানটা সবার শেষে করি, যেটা শুরুতেই বলছিলাম। আমার আগে প্ল্যান থাকতে হবে যে আমি কন্টেন্টটা কেন করছি। কন্টেন্ট অনেক কারণে হইতে পারে, একটা হইতে পারে জাস্ট আমার অ্যাওয়ারনেসের জন্য, একটা হইতে পারে আমার সেলের জন্য, একটা হইতে পারে জাস্ট রিভিউ। অনেকগুলো কন্টেন্ট টাইপ হতে পারে। এখন আমি যখন চিন্তা করবো আমি অ্যাওয়ারনেস ক্রিয়েশন বা এডুকেশন বেস একটা কন্টেন্ট করব, যে আমি এই কন্টেন্টের মাধ্যমে বোঝাতে চাই যে আমি আসলেই দক্ষ, আমি এই বিষয়ে খুব বেশি জানি, তখন কিন্তু কন্টেন্টের টোন হবে একরকম, স্ক্রিপ্ট হবে একরকম, কন্টেন্টের পরিবেশটা হবে একরকম। আবার যখন আমি চাই যে না, আমার কাস্টমার মোটামুটি আমার সম্পর্কে জানে, তারা জানে যে আমি অভিজ্ঞ, এখন তাদের কাছে আমি সেল করতে চাই, আমি সেলসের জন্য কন্টেন্ট করব, তখন কিন্তু সম্পূর্ণ থিমগুলো ফুল ভিন্ন হবে। আমরা দেখা যায় যে যখন আমরা অ্যাড রান করি তখন হচ্ছে যে আমরা কন্টেন্ট করার পর চিন্তা করি যে এই ভিডিওটা কি অ্যাওয়ারনেসে দিব নাকি এটা হচ্ছে সেলস অ্যাড দিব, কোন অ্যাড দিব এটা নিয়ে আমি চিন্তা করতেছি। অথচ বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমি আগে প্ল্যান করা উচিত ছিল যে আমি অ্যাওয়ারনেসের জন্য একটা কন্টেন্ট লাগবে, তারপর যেহেতু এটা অ্যাওয়ারনেসের কন্টেন্ট তাহলে আমার স্ক্রিপ্ট কিরকম হবে, এভাবে আমি ধাপে ধাপে পুরো জিনিসটা শেষ করব। আমরা করছি উল্টোটা। তাই এখন থেকে আপনার এই জিনিসটার যে কোনো কন্টেন্ট করার আগে সর্বপ্রথম প্ল্যান করতে হবে যে এটা আমি কেন করছি। হোয়াইটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার বাকি কাজ অনেক সহজ হয়ে যাবে। 2 নম্বর, টার্গেট অডিয়েন্স বোঝা, যেখানে আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা দেখা যায় গণহারে সবার জন্য বিক্রি করতে চাই, যে কোনো ধরনের প্রোডাক্ট, যেমন একটা কোরআন, এটা হতে পারে যে এটা ঠিক আছে সবার লাগে, আপনি চিন্তা করলেন কোরআন তো সবারই প্রয়োজন, সবারই ঘরে থাকা প্রয়োজন, তাই আমি ওপেন টার্গেট দিয়ে দিলাম এবং কন্টেন্টে আমি কোনো কিছু উল্লেখ করলাম না। এটা গেল একটা থিম। আরেকটা থিম হতে পারে আমি নির্দিষ্ট স্পেসিফিক একটা অডিয়েন্স নিয়ে কাজ করছি, যেমন হতে পারে যে আমি কোরআনটাকে একটা গিফট প্যাকেজের আদলে নিয়ে এসেছি এবং সেটাকে হচ্ছে যে বিবাহ বা জন্মদিন বা যে কোনো ইভেন্টের ক্ষেত্রে আমি এটা উপহার হিসেবে পাঠাচ্ছি। তখন কিন্তু আমার কন্টেন্টের থিম ফুল ভিন্ন হয়ে যাবে। আর যখন আমি ক্রমাগত একটা থিমের উপর কাজ করব তখন আমার সব অডিয়েন্স কিন্তু ওই কেন্দ্রিক হবে। কিন্তু যখন আমি দেখা যাবে কিছুক্ষণ আমি উপহার হিসেবে বলছি, কিছুক্ষণ আমি সওয়াবের উদ্দেশ্যে দেখাচ্ছি, কিছুক্ষণ হচ্ছে আমি মাদ্রাসার ছাত্রদের জন্য বলছি, এক একবার এক এক থিমে, তখন কিন্তু আসলে ওইটা আমি খুব গভীরভাবে বা ভালো কিছু করতে পারবো না। যে আমার সামনে যদি 3-4টা মুরগি থাকে, আমি যদি 3টা-4টার পিছুই দৌড়াতে থাকি, আমি কিন্তু একটা মুরগিও ধরতে পারবো না। অন্যদিকে আমি যদি একটা মুরগির পিছে জান প্রাণ লাগাই দিই, আমি কিন্তু সেটা ধরে ফেলার চান্স অনেক বেশি। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত হচ্ছে পেইন পয়েন্ট বোঝা। ঠিক আছে, আমি বুঝলাম এখন হচ্ছে যে আমি গিফট প্যাকেজ হিসেবেই কোরআনটা সেল করব বা কোরআনটা পৌঁছে দিব। এখন এই যে গিফট প্যাকেজ হিসেবে দিবে তার পেইন পয়েন্ট কি, তার সমস্যা কি? ধরেন তার সমস্যা হচ্ছে সে বাজেটের মধ্যে, সে স্টুডেন্ট, সে বাজেট ফ্রেন্ডলি একটা গিফট প্যাকেজ খুঁজছে, সে পাচ্ছে না। আমি এই জিনিসটা চাইলে আমার কন্টেন্টে ফুটিয়ে তুলতে পারতাম, বাট আমি এই জিনিসটা না বলে আমি জাস্ট আমার কি কি ফিচার্স আছে দেখাচ্ছি, আমি কোরআনের সাথে আমি তাসবিহ দিচ্ছি, আমি আতর দিচ্ছি, প্রিমিয়াম বক্স দিচ্ছি, এই জিনিসগুলো গড়বড়তা বলে যাচ্ছি, আমার প্রাইজিংও হাই। আমি কিন্তু কাস্টমারের, আমার অডিয়েন্সের পেইন পয়েন্ট বা সমস্যার মূল জায়গাটা ধরতে পারি নাই। আপনি যদি তাদের সমস্যার মূল জায়গাটাতে হাত দিতে পারেন, তারা কিন্তু আপনার কন্টেন্টে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করবে বা নিজের সাথে রিলেট করতে পারবে। তো এখন থেকে কন্টেন্ট করার সময় পেইন পয়েন্টটা অবশ্যই বুঝতে হবে। পেইন পয়েন্টটা এক এক অডিয়েন্সের ক্ষেত্রে এক এক রকম, এক এক প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম। এটা কিন্তু আপনি মার্কেট রিসার্চ করবেন, কম্পিটিটর রিসার্চ যখন করবেন, ঘাটাঘাটি যখন করবেন আপনার নিশ নিয়ে, আপনার প্রোডাক্ট নিয়ে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তৃতীয়ত হচ্ছে কাস্টমারের পছন্দকে গুরুত্ব দেওয়া। যেমন ধরেন একটা ঘটনা দেখছিলাম বা একটা লেখা পড়ছিলাম যে হ্যাঁ এইভাবে বিষয়টা তুলে ধরছিল, শশা আর একটা হচ্ছে টমেটো। এখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কোন ফলটা মানে বেশি আপনি পছন্দ করবেন বা কোনটা স্বাস্থ্য গুণের দিক থেকে বেশি প্রেফারেবল বা বেশি উত্তম, কেউ বলবে টমেটো, যে টমেটোতে ভিটামিন সি আছে, কেউ বলবে শশা, এখানে ফাইবার আছে বা হচ্ছে খুব কম ক্যালোরি, আপনার ওজন বাড়াবে না, যারা ডায়েট করতে চায় তাদের জন্য ভালো। এক একজনের এক একটা চাহিদা। এখন যে মানুষটা ওজন কমাতে চায় সে দেখছে কি এখানে ওজন কমাবে, এটা ওজন বাড়াবে না, কম ক্যালোরি,
তাকে যদি আমি টমেটোর হাজার গুণাগুণ বলি যে ভিটামিন সি আপনার দাঁতের মাড়ি শক্তিশালী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সে কি এটা কখনো নিবে না। আবার একইভাবে যার ভিটামিন সি এর দরকার, যার টমেটো দরকার, তাকে যদি আমি শশার গুণাগুণ সারাদিন বলি, সে কিন্তু এটা নিবে না। তো এই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কাস্টমারের কি পছন্দ করছে, কাস্টমার যেটা পছন্দ করতেছে আমাকে সেই জিনিসে ফোকাস দিতে হবে। এখন বলবেন যে ভাই কাস্টমারের পছন্দ কিভাবে বুঝবো? তো শুরুর দিকে ঠিক আছে, আপনি যেহেতু নতুন, আপনি কিছু জানেন না, দুইটা কাজ করতে পারেন। এক, অনেক কম্পিটিটর অ্যানালাইসিস করে তারা কিভাবে কাজ করছে সেটা বোঝার চেষ্টা করুন, তারা কোন অডিয়েন্স নিয়ে কাজ করতেছে সেটা বোঝার চেষ্টা করুন। দুই হতে পারে যে আপনার কাস্টমার যারা আছে, কাস্টমার যে কমিউনিটি গুলো আছে সেখানে ঘোরাফেরা করুন, তাদের সাথে আলোচনা করুন, তাদের সাথে মিশে যান, তারা কি পছন্দ করে সেটা জানতে চান, তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি শুরুতে টেস্ট করতে পারেন, কয়েকটা অ্যাঙ্গেল থেকে কয়েকটা কন্টেন্ট করলেন, কোনটা ভালো কাজ করতেছে এবং এটা কি ক্রমাগত ভালো কাজ করে কিনা। যখন দেখবেন যে ক্রমাগত এই জিনিসটা ভালো কাজ করতেছে আপনার অডিয়েন্সের ক্ষেত্রে, তখন বুঝতে হবে যে আপনার এই অডিয়েন্সটা এই জিনিসটা পছন্দ করতেছে, সেই অনুযায়ী পরের জিনিসগুলো সাজাইতে হবে। এরপর আসলে যে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস আমরা সবাই বুঝি যে ঠিক আছে, আমার যারা যারা ধরেন আমি যখন কোরআন নিয়ে কাজ করবো, কোরআন নিয়ে অন্যান্য যারা কাজ করতেছে তাদের অ্যাডগুলো আমার ফিডে অটোমেটিক আসে, ঠিক আছে, দেখলাম ও কি করতেছে না করতেছে। এতটুকুই কি কম্পিটিটর অ্যানালাইসিস, নাকি এর ভিতর আরো অনেক কিছু আছে? এখানে কি কি দেখবেন, কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কি করতেছে না করতেছে? প্রথমত, সে প্রতিনিয়ত পোস্ট করছে কিনা, তার অ্যাড কোনটা চলছে, মানে কতদিন ধরে চলছে। আপনি যখন অ্যাড লাইব্রেরিতে যাবেন, ধরেন একজন মানুষের 10টা অ্যাড চলছে, এখন 10টা অ্যাড তো সে একই দিনে রান করে নাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা, কোনোটা দেখা যায় যে 10 দিন আগে রান করেছে, কোনোটা আবার 6 মাস আগে থেকে এখনো অ্যাক্টিভ। যে একটা 6 মাস আগে থেকে এখনো অ্যাক্টিভ, তার মানে সে এখান থেকে রেজাল্ট পাচ্ছে বলেই তো অ্যাক্টিভ রেখেছে, তাই না? সে যদি এখান থেকে রেজাল্ট না পাইতো, 6 মাস ধরে তো এই অ্যাডটা অ্যাক্টিভ থাকতো না। তার মানে আপনার বুঝতে হবে ওই যে কন্টেন্টটা বা যেই থিমে সে কাজ করেছে, তার অডিয়েন্স আপনার অডিয়েন্স যদি সেম হয়ে থাকে আর কি, আপনি ওইটা একটা ভালো থিম হইতে পারে, জাস্ট আপনি আইডিয়া নেবেন, এমন না যে আপনি তারা কপি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি তার পেজের ডেকোরেশন, সে হচ্ছে যে কিভাবে কি কি দিচ্ছে, তার প্যাকেজিংটা কেমন, তার হচ্ছে যে সার্ভিস কেমন, সবকিছু যখন আপনি অ্যানালাইসিস করবেন, সেখান থেকে কিছু না কিছু গ্যাপ বের হবে। যত বড়ই পেজ হোক না কেন, তাদের ছোটখাটো কিছু গ্যাপ থাকে, আপনি চাইলে সেই গ্যাপে প্রবেশ করতে পারেন, সেই যে প্রবলেমটা রয়ে গেছে সেই প্রবলেমটা সলিউশন করতে পারেন, আপনার অডিয়েন্সের সামনে সেটা গ্লোরিফাই করতে পারেন। এটা একটা পয়েন্ট গেল। পাশাপাশি হচ্ছে যে আপনি যেটা বললাম যে কাস্টমারের পছন্দের গুরুত্ব কিভাবে বুঝবেন, সেটার জন্য আপনি কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারেন, সেখান থেকে বুঝতে পারতেছেন। 5টা গেল। 6 নম্বর হচ্ছে প্রোডাক্টের গ্যাপ এবং উন্নতির সুযোগ। এতক্ষণ বললাম কম্পিটিটর অ্যানালাইসিস, এবার বলতেছি প্রোডাক্ট অ্যানালাইসিস, অর্থাৎ প্রোডাক্টের গ্যাপ বের করতে হবে। কম্পিটিটরের গ্যাপ বাইর করলেন, ঠিক আছে, বাট কম্পিটিটরের গ্যাপ দিয়ে যে আপনি সারা জীবন চলে যেতে পারবেন এমন না, আপনার নিজেরও কিন্তু গ্যাপ দেখতে হবে। কম্পিটিটরের যেমন গ্যাপ আছে, আপনার নিজের অনেক গ্যাপ আছে, আপনার প্রোডাক্টে অনেক গ্যাপ আছে। দিদি যে আমি যদি একটা প্রোডাক্টেই সারা বছর আমি 10 বছর ধরে খাওয়ার চেষ্টা করি, কখনোই পসিবল না। আমার প্রোডাক্টটাকে তালের সাথে সাথে এটাকে আপডেট করতে হবে। এই যে দেখেন 2 মাস 6 মাস পর পর যে ফেসবুকের আপডেট আসে, আপনার কাছে নোটিফিকেশন আসে আপডেট করতে, মানে আপডেট করতে পারেন, অ্যাপটা ইনস্টল করতে পারেন। কি দরকার পড়ছে ওদের? ওদের তো সেই পরিমাণ কাস্টমার, অনেক সেল না, পুরো বাংলাদেশ, সরি বাংলাদেশ বলতেছি, পুরো বিশ্বে যে ওদের অডিয়েন্স বা ওদের কাস্টমার আছে, ওদের কি টাকা পড়ছে যে এত টাকা রেখে ওদের এমপ্লয়ি রেখে এটাতে দিনের পর দিন আপডেট করা। এখন তো যে এআই যুগ, মেটা এআই চলে আসছে, কেন আসছে এটা? ওদের কি কোনো দরকার ছিল? দরকার ছিল। যে জিনিসটা আমরা মনে করি যে আমাদের যখন কিছু সেল আসে, আমরা মনে করি যে মানে এটা তো সেল যাচ্ছে, তার মানে হচ্ছে যে আমার চেঞ্জ করার দরকার নাই। কিন্তু দেখেন এত বড় প্রতিষ্ঠান ফেসবুক, সেও কিন্তু নিজেকে চেঞ্জ করে, আর আপনি নিজেকে চেঞ্জ করতে ভয় পান বা মনে করেন যে চেঞ্জ করার দরকার নাই। আজকে যদি আপনি নিজেকে চেঞ্জ না করেন, মানে আপনি হয়তো ভাবছেন আপনি আপনার জায়গায় আছেন, আপনি আপনার জায়গায় নাই, বাকিরা যখন সামনে এগিয়ে যাচ্ছে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি তালের সাথে সাথে, যুগের সাথে সাথে নিজেকে চেঞ্জ না করতে পারেন, আপনি আসলে এভাবে মার্কেট থেকে একদিন হারিয়ে যাবেন। 7 নাম্বার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ফিচারের বদলে বেনিফিটস এবং ফিলিংস সেল করা। আমরা সবসময় এটা বলার চেষ্টা করি যে কিরকম, যে কি কি ফিচার্স আছে, যে এখানে হচ্ছে যে ধরেন আমি একটা তেল নিয়ে বলি, যে এখানে হচ্ছে যে আমি ইউজ করছি, ফিচার হইতে পারে কি, এখানে আমি আদা ইউজ করছি, এখানে আমি কি ইউজ করছি, মেথি ইউজ করছি, এখানে আমি হলুদ ইউজ করছি। আমি কি ইউজ করছি এটা দিয়ে তো ভাই আপনার মাথা ব্যথা নাই। কোনো কাস্টমার কি চিন্তা করে যে এখানে কি কি ইউজ করছে, এটা ইউজ করলে কি হবে, এত কিছু ঘাটার সময় আছে? নাই। সে চিন্তা করবে এটা যেহেতু পেন রিলিফ অয়েল, এটা ইউজ করলে আমার ব্যথা যাবে কিনা, বা সে চিন্তা করবে তার মা যে বাসায় কষ্ট পাচ্ছে, বা সে প্রবাসে আছে, প্রবাসী থেকে তার মাকে যখন ফোন দিচ্ছে, মা কাঁদো কাঁদো হয়ে কথা বলছে, মা কথা বলতে পারছে না, অসুস্থ, হাঁটাচলা করতে পারছে না। এই যে একটা ফিলিংস, সে মায়ের কাছেও আসতে পারছে না, মায়ের সেবা করতে পারছে না, আবার যখন মায়ের সাথে কথা বলতে চাই মা অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারছে না, কষ্ট পাচ্ছে, বিছানায় পড়ে আছে।
আপনি ফিলিংসটা সেল করলেন যে এটা এমন একটা তেল যেটা ব্যবহার করে আপনার মায়ের ব্যথা দূর হবে এবং তিনি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে, এবং এই যে আপনি যে কষ্টটা পাচ্ছে এখন আপনার মা, এই কষ্টটা দূর করে দিবে। আমি কি বললাম? আমি বলি নাই যে এখানে আদা আছে, হলুদ আছে, এটা আছে, ওইটা আছে, কোনো ফিচার বলি নাই। আমি বললাম, আমি জাস্ট ওকে ওর ফিলিংসটা বুঝাইলাম যে ওর যে এখন যে কষ্টটা হচ্ছে এই কষ্টটা দূর করে দিব আমি। যখন আপনি ফিলিংসে চলে যাবেন তখন এটা খুব ভালো কাজ করে। একটা লেখা পড়ছিলাম সম্ভবত এরকম, গুড সেলসম্যান সেলস দ্য ফিচার, বেটার সেলসম্যান সেলস দ্য বেনিফিট, অ্যান্ড দ্য গ্রেট সেলসম্যান সেলস দ্য ফিলিংস। অর্থাৎ প্রথমত হচ্ছে ফিচার তো বুঝলেন যে আদা হলুদ আছে, এটা একটা কন্টেন্ট হইতে পারে। ফিচারের বদলে অনেকে বেনিফিট সেল করে। বেনিফিট কি? যে আদাতে আছে কাঁচা হলুদে আছে কারকিউমিন, যেটা আপনার ব্যথা, শরীরে ব্যথা কমাতে পারে। আদা আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যা আপনার ব্যথা কমায়। এটা একদিক থেকে কি হচ্ছে? ফিচার, বেনিফিটস, মানে এই তেলটা কিভাবে আপনার কাজে লাগে সেই জিনিসটা বলতে পারেন। তবে এটার চেয়ে বেটার হচ্ছে আপনি যখন ফিলিংস সেল করতে পারবেন, যে মানে অর্থাৎ অনুভূতির সাথে তাকে কানেক্ট করাতে পারবেন। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আশা করি যদি না বুঝে থাকেন এটা আপনারা জানাতে পারেন, প্রয়োজনে আমরা এটা নিয়ে আরো ডিসকাস করব। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক। পেজে আমরা ডেকোরেশন অন্তত সপ্তাহে 1 থেকে 2টা রিভিউ অবশ্যই থাকা উচিত। অ্যাড যখন চালাবেন কন্টেন্টের মধ্যে 1টা 2টা অ্যাড অবশ্যই রিভিউ থাকা উচিত। না থাকলে আপনি হচ্ছে যে অনেক কথা বলতেছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আমার প্রোডাক্ট ভালো, এই সেই হ্যান ত্যান, কিন্তু আপনার কোনো রিভিউ নাই, কাস্টমার আপনার সম্পর্কে কোনো কথা বলছে না, তখন কিন্তু আপনার এটা গ্রহণযোগ্যতা হারাবে। আমি যখন নতুন একটা পেজে যাব, তার যদি কোনো রিভিউই না থাকে, আমি তাকে অর্ডার দিব কেন? এখন কিন্তু ব্যাঙের ছাতার মতো ই কমার্স বিজনেস, ঘরে ই কমার্স বিজনেস। তো কিন্তু মূল জায়গাটা কোথায়? ট্রাস্ট তৈরি করাতে। আপনি যদি ট্রাস্ট তৈরি করাইতে পারেন, রিভিউ দেখাইতে পারেন, তাকে বিশ্বাস করাইতে পারেন যে আপনি আসলেই ভালো, তাইলে হচ্ছে যে আপনি আসলেই কাজ করতে পারবেন। 9 নাম্বার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাস্টমার স্টেজ। কাস্টমার স্টেজটা কি? ধরেন এআই নিয়ে বলি। একজন মানুষ, সে হচ্ছে যে সব কিছু জানে, এআই আছে, এআই খুব ডেভেলপ করতেছে। এখন যদি আমি এআই না শিখি তাহলে হচ্ছে যে আমি পিছাই যাব। এখন তাকে আপনি কিভাবে এআই কোর্সের অ্যাড দেখাইতে পারেন যে এই জিনিসটাই ফুটাই তুলবেন যে আমার অফার চলতেছে, আমি আমার এই বড় বড় কি বলে কোচ বা বড় বড় মেন্টররা আছে, তুমি এখনই জয়েন করো। আরেকজন মানুষ, সে হচ্ছে গ্রামে থাকে, অজপাড়া গায়ে থাকে, সে হচ্ছে যে বাটন ফোন ইউজ করে, সে এআই টেআই নিয়ে কিছুই জানে না। আপনি যদি তাকেও যদি একই কন্টেন্টে অ্যাড দেখান যে আমাদের 50% ডিসকাউন্টে অফারটা আজকে শেষ হয়ে যাবে, যারা এআই মাস্টার ক্লাসে জয়েন করতে চান তারা এখনই জয়েন করতে পারেন বা মাস্টার মাইন্ডে অংশ নিতে পারেন, এটা কি কাজ করবে? সে তো এখনো এআই তো দূর, সে এখনো বাটন ফোন ইউজ করতেছে। তার মানে সেই কাস্টমার এক পর্যায়ে, আর প্রথম দিকে যে কাস্টমার বললাম সে একটা স্টেজে, দুইজনের স্টেজ ভিন্ন। সে এখন, আপনি যদি তার কাছে সেল করতে যান, আমি বলবো না আপনি সেল করতে পারবেন না, তবে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত তাকে বুঝাইতে হবে যে আসলে কেন আমার অনলাইনের বা কি বলে স্মার্টফোনে আসা উচিত, স্মার্টফোনের গুরুত্ব বুঝাই, তারপর বুঝাই যে এআই কেন আসা উচিত, এআই আপনার লাইফটা কিভাবে সহজ করে দিচ্ছে, বিষয়গুলো বোঝানো উচিত। এর সব যখন সে বুঝে যাবে যে এআই আসলে অনেক দরকারি বা এটা আসলেই দরকার, তখন তার আপনি অফার দিবেন। ঠিক একইভাবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে কয়েকটা স্টেজ থাকতে পারে। যারা হচ্ছে যে আপনাকে চিনেই না, তাদেরকে আগে আপনি আপনার এক্সপার্টিস দেখাইলেন যে আমি আতর সম্পর্কে অনেক কিছু জানি, আমি এআই সম্পর্কে অনেক কিছু জানি, এক্সপার্টিস দেখাইলেন। যারা এক্সপার্টিস দেখলো তাদেরকে এবার একটা অফার দিতে পারেন, বা আপনার কাস্টমারদের রিভিউ দেখাইতে পারেন, আপনার স্টুডেন্টদের রিভিউ দেখাইতে পারেন। ঠিক একইভাবে আপনার কাস্টমারের স্টেজ বুঝে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এটা সাজাই নিতে পারেন। 10 নাম্বার, প্রতিটা কন্টেন্টে এটা রাখার চেষ্টা করবেন কেন আপনার প্রোডাক্ট সেরা তা বোঝান। এখন ঠিক আছে, আপনি কম্পিটিটরের গ্যাপ বাই করলেন, তাদের গ্যাপ অনুযায়ী আপনার প্রোডাক্টটা ডেভেলপ করলেন, কিন্তু আপনার কাস্টমারকে বুঝাইতে পারলেন না যে আপনার প্রোডাক্ট আসলেই সেরা। আপনি খুব দামি একটা প্রোডাক্ট, খুব প্রিমিয়াম, খুব সেরা একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, কিন্তু কাস্টমারকে বলতে পারলেন না, মার্কেটিং করতে পারলেন না, কন্টেন্টে সেটা ফুটে তুলতে পারলেন না, তাহলে কিন্তু আপনার সেই প্রোডাক্ট কখনোই সেল হবে না। আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার প্রোডাক্টের যে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, অর্থাৎ আপনি কেন অনন্য, আপনি কেন অন্যদের থেকে সেরা, আমি অন্যদের থেকে না নিয়ে কেন আপনার থেকে নিব, এই কারণগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনার থেকেই কাস্টমার নেওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আর এটা আসলে এমন একটা পয়েন্ট যেটা আসলে প্রতিটা কন্টেন্টে রাখা উচিত। কারণ আপনার প্রোডাক্ট আপনি নিতে বলছেন, সে দেখা গেল যে আমরা অনেক সময় যে ভুলটা করি, আপনি আপনার কাস্টমারকে এডুকেট করান, আপনি আপনার কাস্টমারকে শিখান, শিখানোর পরে সে শিখে ঠিকই আপনার থেকে প্রোডাক্ট কিনে আরেকজনের কাছ থেকে, এটা যাতে না হয়। আপনি ফসল করবেন, চাষ করবেন, আপনি ফসল কেটে নিয়ে যাবে আরেকজনের, যেন না হয়। সেজন্য আপনার কন্টেন্টের মধ্যে আপনার প্রোডাক্ট কেন সেরা সেটা বোঝানোর চেষ্টা করবেন। আর একটা ছোট্ট একটা পয়েন্ট বলে আজকের ক্লাসটা শেষ করব, যেটা হচ্ছে যে
আমরা ইউএসপি নিয়ে কথা বলেছি। এখন হচ্ছে যে পাশাপাশি বর্তমান যে যুগ, এখন হচ্ছে যে দেখবেন যে র কন্টেন্ট গুলো বলেন বা হচ্ছে মানুষ স্টোরি খুঁজে, মানুষ ইমোশনালি টাচ চায় একটা কন্টেন্টের মধ্যে। এতক্ষণ আমরা কথা বলেছি ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে ইএসপি, ইমোশনাল সেলস পয়েন্ট। অর্থাৎ আপনার কন্টেন্টটা, আপনার প্রোডাক্টটা কিভাবে আমার ইমোশনের সাথে কানেক্ট করতে পারেন সেই পয়েন্টটা বের করতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে যে পেন্ডিল ফয়েল নিয়ে উদাহরণ দিলাম, যে মায়ের কষ্ট দূর করে দিচ্ছে, আপনি মায়ের সেবা যত্ন করতে পারছেন না, সময় দিতে পারছেন না, আপনি এটা নিয়ে পাঠান যে আপনার মায়ের কষ্ট দূর হয়ে যাবে। এই একটা ইমোশনে টাচ করেছি। কোন ইমোশন? যে মায়ের কষ্ট দূর হওয়া। একইভাবে আমি যখন কোরআন নিয়ে কথা বলবো, আমি বলতে পারি যে মানে আপনি হয়তো মানে সামনে রমজান আসছে, রমজান হচ্ছে যে এমন একটা মাস যখন হচ্ছে কোরআন নাজিল হয়েছিল। আপনি যদি এই মাসে কোরআন না পড়তে পারেন, কোরআনের একটা হক আছে প্রতি বছর এক রমজান থেকে আরেক রমজান, এবং সম্ভবত 2 খতম বা এরকম কোন একটা জিনিস করা, কোরআনটা শেষ করা। আপনি কিছুই করতে পারলেন না, তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমি তখন ইমোশনাল, ধর্মীয় পয়েন্ট থেকে তাকে ইমোশনালি টাচ করলাম। আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কি এক একটা পয়েন্ট থাকে। যেমন অনেকে বলবেন যে ভাই এটা তো হচ্ছে কোরআনের ক্ষেত্রে বললেন, বা এটা তো হচ্ছে আপনার অনেক বড় একটা সমস্যার সমাধান করতেছে সেজন্য বললেন, কিন্তু যেসব প্রোডাক্ট সরাসরি সমস্যার সমাধান করে না সেগুলোতে কি বলবো? যেমন আতর নিয়ে বলতে পারে যে ভাই আতর তো কোনো সমস্যার সমাধান করে না, আমি এখানে কিভাবে ইমোশনাল সেলস পয়েন্ট আনবো। দেখেন, আপনি আতরটাকে প্রত্যেকটা প্রোডাক্টেরই সবগুলো যে সমস্যার সলিউশন করবে এমন না, এক একটা পয়েন্ট থেকে আপনি ইমোশনালি কনভার্ট করতে পারেন। যেমন আতরটাকে আমি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতর ব্যবহার করতেন বা সুগন্ধি ব্যবহার করতেন, সেখান থেকে যে একটা পয়েন্ট এনে রিলিজিয়াস একটা পয়েন্ট থেকে ইমোশনালি টাচ করতে পারি, বা আরো বেটার কিছু হইতে পারে। আর আমি যদি এটা নিয়ে আরো ঘাটাঘাটি করি তাহলে হচ্ছে আমি আরো ভালো বলতে পারবো, যেহেতু এটা আমার নিশ না, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি না বা সময় দিই নাই, আমি এটা নিয়ে রিসার্চ করলে হয়তো আরো ভালো কিছু বলতে পারবো। যারা অলরেডি এই মার্কেটটাতে কাজ করতেছেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনাদের প্রোডাক্টের ইউএসপি, ইএসপি পয়েন্টগুলো বের করা। আশা করি সকলের কাছে ক্লিয়ার যে বিষয়টা, আমরা আমাদের কন্টেন্টের প্ল্যানিং কিরকম হওয়া উচিত, আমাদের কন্টেন্টে আমরা কি কি পয়েন্টগুলো রাখবো। আর এখন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টাস্ক দিব, যেটা কমপ্লিট করলে আপনার কন্টেন্ট করতে গিয়ে আর কোনো প্যারা থাকবে না বলে আমার মনে হয়। নাম্বার 1, আপনার কন্টেন্টের প্ল্যানিং করতে হবে যে আপনি কন্টেন্টটা কেন বানাবেন। আপনি প্রথমত হচ্ছে যে যেহেতু এখানে রমাদান কেন্দ্রিক সেলস ওয়ার্কশপ, সেহেতু আপনি মাথায় রাখবেন যে রমজানে আপনার কি কি কন্টেন্ট প্রয়োজন। এখন থেকে কিন্তু প্ল্যানিং, আমি বারবার কথাটা বলি যে প্ল্যানিং আপনার শুরু থেকেই করা উচিত। ইভেন আমাদের প্রথম ক্লাস পুরোটাই হয়েছে প্ল্যানিং নিয়ে। এখনো পর্যন্ত যদি আপনি প্ল্যানিং না করে থাকেন, আপনার অবশ্যই প্রথমে কন্টেন্ট নিয়ে প্ল্যান করতে হবে যে আপনার কেন, কয়টা কন্টেন্ট করবেন অ্যাওয়ারনেসের জন্য, কয়টা কন্টেন্ট করবেন সেলসের জন্য। এটা 2 নাম্বার, আপনার প্রোডাক্টের ইউএসপি পয়েন্ট। ইউএসপি পয়েন্ট বের করে ফেললে আপনি সেই ইউএসপি পয়েন্টকে আপনার কন্টেন্টে হাইলাইট করতে পারবেন। 3 নাম্বার, আপনার প্রোডাক্টের ইএসপি অর্থাৎ ইমোশনাল সেলস পয়েন্ট। 4 নাম্বার, 4 নাম্বারটাও আসলে আপনার প্রোডাক্ট কেন সেরা সেগুলো অলরেডি এখানে চলে আসছে। তাও আমি যদি এখানে একটা পয়েন্ট লিখি যে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস আপনারা যদি এই 4টা পয়েন্ট রেডি করতে পারেন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, যে আমার প্রোডাক্টের কন্টেন্টের প্ল্যানিং কি, আমার ইউএসপি কি, আমার ইএসপি কি, আমার কম্পিটিটর অ্যানালাইসিস বা আমার কম্পিটিটরদের কি গ্যাপ কোথায়, এটা যদি শেষ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার কন্টেন্ট করতে আর কোনো বাধা থাকবে না। কন্টেন্ট নিয়ে আমাদের আরো একটা ক্লাস আছে, এবং সেই ক্লাসে আমরা আপনাকে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি। আপনারা অনেকে বলবেন যে ভাই স্ক্রিপ্ট তো মাথায় আসে না, কন্টেন্টে কি কথা বলবো, ক্যামেরার সামনে আসতে কথা বলতে পারি না, কি কথা বলবো মাথায় আসে না। স্ক্রিপ্ট লেখার ঝামেলা, স্ক্রিপ্ট লেখার প্যারা একেবারেই শেষ হয়ে যাবে, কারণ এমন 10 থেকে 12টা মেথড, এমন 10 থেকে 12টা সূত্র শেয়ার করব যেগুলো দিয়ে আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইজিলি একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলতে পারবেন, একটা কন্টেন্ট রেডি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্লাসটা দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের সেলস ওয়ার্কশপের ভিডিওগুলোতে চোখ রাখতে হবে, আমাদের ব্র্যান্ড স্টোরি পেজে চোখ রাখতে হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্টও আছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই তারা কিন্তু মিস করতেছেন, আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।